আচ্ছা, কল্পনা করা যাক আণুবীক্ষণিক এক বিশাল অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টারের কথা। মানে যেখানে প্রতি মুহূর্তে লাখ লাখ প্যাকেজ বাছাই হচ্ছে, সেগুলোতে গন্তব্যের ট্যাগ বা ঠিকানা লাগানো হচ্ছে। হ্যাঁ, আর তারপর অত্যন্ত নিখুঁতভাবে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক, যদি একটা প্যাকেজও ভুল ঠিকানায় যায়, তবে পুরো সাপ্লাই চেনে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে। একটি প্রকৃত কোষে নিউক্লিয়াসের কাছাকাছি সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত ছোট নালিকাকার, গোলাকার বা ক্ষুদ্র থলিকাকার এই অঙ্গাণুটির মূল কাজই হল কোষীয় ক্ষরণ। এটি কোষের এমন একটি অত্যাবশ্যকীয় মেকানিজম যার কোনো বিকল্প নেই। আর এর কাজের বৈচিত্র্যের ওপর ভিত্তি করে বিজ্ঞানীদের কাছে এটি এক এক সময় এক এক নামে পরিচিত হয়েছে। হ্যাঁ, একটিমাত্র অঙ্গাণুর এতগুলো ভিন্ন ভিন্ন নাম কিভাবে হলো শুনলেই অবাক লাগে। মানে একে ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, কোষের ট্রাফিক পুলিশ। এছাড়াও কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কোষের প্যাকেজিং কেন্দ্র, গলগি অ্যাপারেটাস এবং গলগি কমপ্লেক্সও বলা হয়। বাপরে, আমার তো খুব কৌতূহল হচ্ছে যে এই ভিন্ন ভিন্ন নাম কি তার কাঠামোগত কারণে নাকি বহুমুখী কাজের কারণে। একটা 3D অ্যানিমেশন ভিজুয়াল যদি আমরা কল্পনা করি, যেখানে দেখা যাচ্ছে কোষের নিউক্লিয়াসের ঠিক পাশে গলগি বডির অবস্থানটি উজ্জ্বল রঙে হাইলাইট করা হচ্ছে। দেন এই অদ্ভুত আর ব্যস্ত সিস্টেমটা প্রথম কিভাবে মানুষের চোখে পড়ল সেটা বেশ মজার। ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গলগি 1898 সালে প্রথম প্যাঁচা ও বিড়ালের স্নায়ুকোষে এটি দেখতে পান। আচ্ছা, ওনার নামানুসারেই তাহলে গলগি বডির নামকরণ করা হয়েছে। একদম ঠিক। আর স্নায়ুতন্ত্র নিয়ে গবেষণার জন্য 1906 সালে তিনি নোবেলও পান। কিন্তু ওই সময় প্রযুক্তির অনেক সীমাবদ্ধতা ছিল। হ্যাঁ, মানে আলোক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তো সবটা পরিষ্কার দেখা সম্ভব নয়। ঠিক বলেছেন। 1954 সালে ডাল্টন ও ফেলেক্স যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করলেন, তখনই প্রথমের বিস্তারিত আণুবীক্ষণিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। 1898 থেকে 1954 এই দীর্ঘ সময়কালের প্রযুক্তিগত বিবর্তনটা বেশ দারুণ। আর জানা গেল এটি শুক্রাণু, এনজাইম ও লাইজোজোম সংশ্লেষণ করে। তবে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার, এটি কোনোভাবে রাইবোজোম সংশ্লেষণ করে না। হ্যাঁ, আর নিউক্লিয়াসের কাছাকাছি এরা একত্রিত হয়ে থাকে। দেন তো এর উৎপত্তি আসলে কোথা থেকে হয়? বিজ্ঞানী নোভিকফের মতে মসৃণ এন্ড্রোপ্লাজমিক রেটিকুলাম থেকে এর উৎপত্তি। প্রাণীকোষে ক্ষরণ কাজের জন্য এর ব্যাপক উপস্থিতি দেখা যায়। আর উদ্ভিদ কোষে? উদ্ভিদ কোষে সংখ্যা তুলনামূলক কম এবং এরা ছড়ানো থাকে। ক্ষরণ কোষে এরা নিউক্লিয়াস এবং ক্ষরণ মেরুর মাঝে দলবদ্ধ থাকে। আচ্ছা, কিন্তু এমন কোনো জায়গা কি আছে যেখানে এরা থাকে না? হ্যাঁ, প্রোক্যারিয়াটিক কোষ মানে ব্যাকটেরিয়াতে এরা অনুপস্থিত। এছাড়া কিছু ছত্রাক, ব্রায়োফাইট ও টেরিডোফাইটের শুক্রাণু, স্তন্যপায়ের শুক্রাণু এবং পরিণত শিবনলেও এরা থাকে না। ওই যে ট্রাফিক পুলিশ মেটাফোরটার কথা বললাম, এটি কি শুধু রাস্তার ট্রাফিক পুলিশের মতো নির্দেশ দেয়, নাকি নিজেই ট্রান্সপোর্ট বা বাহক হিসাবে কাজ করে? আসলে কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু বা ভেসিকল কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত পরিবহন করে বলে একে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এর প্রধান উপাদান তিনটি হল সিস্টার্নি, ভেসিকল ও ভ্যাকুয়াল। আচ্ছা, এই গলগি বস্তুর আকার কি নির্দিষ্ট থাকে? না, গলগি বস্তুর আকার কোষের কার্যকারী দশার উপর নির্ভরশীল। মানে কোষটা কতটা অ্যাক্টিভ তার উপর? হ্যাঁ, স্নায়ু ও গ্রন্থি কোষে এরা বেশ বড়, কিন্তু পেশি কোষে বেশ ছোট। এদের আকার পরিবর্তনশীল, দেখতে দানাদার বা সুতাকুণ্ডলীর মতো হতে পারে। লম্বা এরা কতটা হয়? লম্বায় এরা সাধারণত 1 থেকে 3 মাইক্রন হয়ে থাকে। একটি স্লাইডে বিশাল আকারের স্নায়ুকোষের গলগি এবং ক্ষুদ্র পেশিকোষের গলগির তুলনামূলক চিত্র থাকলে ব্যাপারটা খুব সহজে বোঝা যেত। ভৌত কাঠামোর গভীরে গেলে দেখা যায় আকৃতি ভিন্ন হলেও এদের নির্দিষ্ট কাঠামো আছে। এগুলো মূলত একক পর্দা আবৃত নালিকা বা গহ্বর। আর চ্যাপ্টা থলে বা চৌবাচ্চা আকৃতির গঠনসমূহ হল সিস্টার্নি। একদম ঠিক। সিস্টার্নিগুলো গাদা বা স্ট্যাক করে থাকে, আর প্রতিটি গাদাকে গলগি বডি বা ডিকটায়োজোম বলে। এটা অনেকটা গাদা করে রাখার রুটি বা প্যানকেকের মতো, তাই না? হ্যাঁ, দারুণ একটা উদাহরণ দিয়েছেন।
আর অনিয়মিত নালিকা ও ভেসিকলগুলোকে ট্রান্স গলগি নেটওয়ার্ক বা সংক্ষেপে টিজিএন বলে। আচ্ছা, এই টিজিএন কিভাবে এই স্ট্যাকের সাথে যুক্ত থাকে? এর তো দুটো ফেস আছে, তাই না? ঠিক, প্লাজমা মেমব্রেনমুখী অংশটি হল ট্রান্সফেস এবং নিউক্লিয়াসমুখী অংশটি হল সিসফেস। দেন এই সিস্টার্নির ধরন ও স্থিতিশীলতা সম্পর্কে একটু বলা দরকার। এটি গলগি বস্তুর সবচেয়ে স্থিতিশীল উপাদান। এরা অসমান দৈর্ঘ্যের, সমান্তরাল, লম্বা ও চ্যাপ্টা। সংখ্যায় কটা থাকতে পারে? উদ্ভিদ ও প্রাণীকোষে সাধারণত 3 থেকে 8টি থাকে, আচ্ছা, তবে কখনো কখনো 30টি পর্যন্ত হতে পারে। এর প্রকারভেদগুলোও বেশ গুরুত্বপূর্ণ। ট্রান্সফেজের শেষ সিস্টার্নাকে ট্রান্সসিস্টার্না, সিসফেজের শেষ সিস্টার্নাকে সিস সিস্টার্না এবং মাঝেরগুলোকে মিডিয়াল সিস্টার্নি বলে। এই 3টি অংশে কি ভিন্ন ভিন্ন এনজাইম থাকে? হ্যাঁ, ভিন্ন ভিন্ন বেনজয়েন থাকে এবং এদের কাজও 3 ধরনের। কখনো সিস্টার্নির দ্বয়ের মাঝে গাঢ় সিমেন্ট জাতীয় পদার্থ থাকে। দেন ভ্যাকুয়াল আর ভেসিকলগুলো আসলে কোথায় কিভাবে থাকে? সিস সিস্টার্নার কাছে অবস্থিত গোলাকার থলের মতো অংশ হল ভ্যাকুয়াল। এগুলো দানাদার পদার্থে পূর্ণ থাকে। আর ভেসিকল? ট্রান্সসিস্টার্নার নিচের ক্ষুদ্র থলির মতো অংশগুলো ভেসিকল, যা ট্রান্সসিস্টার্নার সাথে যুক্ত হয়ে ওই ট্রান্স গলগি নেটওয়ার্ক বা টিজিএন তৈরি করে। মানে সবগুলো সংগঠন ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে সঙ্গবদ্ধ থাকে? হ্যাঁ, আর সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থালার মতো গঠনগুলোই ভ্যাকুয়াল। দেন রাসায়নিক উপাদানের দিক থেকে দেখলে আবরণীতে 60% প্রোটিন এবং 40% ফসফোলিপিড থাকে। ঠিক, এর মধ্যে লেসিথিন ও সেফালিন জাতীয় ফসফোলিপিড বা লিপোপ্রোটিন উল্লেখযোগ্য। এছাড়া এতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ক্যারোটিনয়েড এবং ভিটামিন সি থাকে। প্রকোষ্ঠের মধ্যেও কিছু প্রোটিন ও লিপিড থাকে। আর এনজাইমের তো একটা বিশাল ভান্ডার থাকে এখানে। হ্যাঁ, গলগি পর্দায় বিভিন্ন ধরনের এনজাইম থাকে। যেমন ধরুন এটিপিএস, এডিপিএস, সিটিপিএস, টিটিপিএস। হ্যাঁ, এছাড়াও গ্লুকোজ 6 ফসফেটেজ, এনএডিএইচ সাইটোক্রোম রিডাক্টেজ, গ্লাইকোসাইল ট্রান্সফারেজ, থায়ামিন পাইরোসফসফেটেজ ইত্যাদি থাকে। একটি অঙ্গাণুর এত বিপুল সংখ্যক শক্তি এবং ট্রান্সফার সম্পর্কিত এনজাইম কেন প্রয়োজন হয়? কারণ প্যাকেজিং ও পরিবহনের কাজটা অনেক শক্তির দাবি রাখে। মডিফিকেশনের জন্য এই এনজাইমগুলোই মূল ভূমিকা পালন করে। উদ্ভিদ আর প্রাণীকোষে গলগির অবস্থান আর পরিবহন পথটা কিভাবে কাজ করে? প্রাণীকোষে এরা এক জায়গায় একসাথে থাকে, কিন্তু উদ্ভিদকোষে পৃথক পৃথক শতাধিক গলগি বডি ছড়ানো থাকে। আর পরিবহন প্রক্রিয়াটা তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে শুরু হয়, তাই না? হ্যাঁ, সেখানে উৎপাদিত দ্রব্যাদির ঝিল্লিবদ্ধ ভেসিকল বা ট্রানজিশন ভেসিকল প্রথমে সিজ সিস্টার্না গ্রহণ করে। তারপর সেটি মিডিয়াল সিস্টার্নির মাধ্যমে ট্রান্সসিস্টার্না হয়ে কোষের অন্যত্র বা প্লাজমা মেমব্রেনে চলে যায়। দেন গলগি বস্তুর কাজের শুরুটা মূলত এক্সোসাইটোসিস ও ক্ষরণ দিয়ে হয়। হ্যাঁ, এক্সোসাইটোসিস পদ্ধতিতে ক্ষরণ কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গলগি বস্তু এনজাইম, হরমোন ও প্রাণরস নিঃসরণ করে। একদম ঠিক, এটি লিপিড সংশ্লেষণ ও প্রোটিন ক্ষরণের সাথে সরাসরি জড়িত। দেন কোষ বিভাজনেও তো এদের দারুণ ভূমিকা আছে। কোষ বিভাজনকালে এরা কোষ প্লেট তৈরিতে সাহায্য করে। হ্যাঁ, কোষঝিল্লি পুনর্গঠন এবং কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করে। মাইক্রোফাইব্রিল, হেমিসেলুলোজ এবং প্রোটিন তৈরি করে। আমি তো মুগ্ধ। কোষের এই প্যাকেজিং সেন্টার কিভাবে আবার নির্মাণ শ্রমিক হিসেবে কোষ প্রাচীর তৈরির কাজও সামলায়। দেন শুধু তাই নয়, শক্তি ও প্রজননে গলগির প্রভাব অনেক। মাইটোকন্ড্রিয়ায় এটিপি সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করে এরা। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে। আর শুক্রাণু বা স্পাম গঠনে? বিশেষ করে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে এরা সরাসরি সাহায্য করে। দেন উদ্ভিদ কোষে একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন? কারণ এটি বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করে। মানে গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডে পার্শ্ব শৃঙ্খল যুক্ত করা এবং জটিল পলিস্যাকারাইড নিঃসরণ করার মাধ্যমে। এই কারণেই মূলত উদ্ভিদ কোষে একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আর পানির ভারসাম্য রক্ষাতেও তো কাজ করে। হ্যাঁ, এটি অতিরিক্ত কোষস্থ পানি বের করে দিতে সাহায্য করে। দেন মানে এটি প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করে। হ্যাঁ, আন্তঃপ্লাজমীয় জালিকায় প্রস্তুতকৃত খাদ্যসমূহ ঝিল্লিবদ্ধ করে। পাশাপাশি অপ্রোটিন জাতীয় পদার্থ মানে লিপিডের সংশ্লেষণ করে। একদম তাই।
যদি গলগি বডি কোষের চূড়ান্ত পোস্ট অফিস এবং ট্রাফিক নিয়ন্ত্রক হয়, তবে এই সিস্টেমে সামান্যতম ট্রাফিক জ্যাম তৈরি হলে তা কিভাবে কোষের বার্ধক্য বা স্নায়বিক ক্ষয়জনিত নিউরোডিজেনারেশন রোগের মতো বড় বড় শারীরিক বিপর্যয়ের কারণ হতে পারে, এ প্রশ্নটা সত্যি ভাবার মতো।